তারেক রহমানকে বাদ দিয়েই শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন। দর্শক, বিএনপি তারেক রহমানকে চায় না, বিএনপির একাংশ তারেক রহমানকে চায় না। তারেক রহমান আসবেন না, না আসলে কোনো সমস্যা নেই। কথা দুটোর মধ্যে পার্থক্য আছে না? একটা হলো তারেক রহমান এখন আসবেন না, আরেকটা হলো তারেক রহমান আসবেন না। আরেকটা হলো তারেক রহমান না আসলেও নির্বাচনের কোনো প্রবলেম হবে না। যেহেতু তারেক রহমান আসতে পারছে না দেশে, সুতরাং তিনি শেষবারের মতন মাকে দেখতে চান। এই কারণে বেগম খালেদা জিয়াকে এরকম কঠিন সময়ের মধ্যেও, ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যেও তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যদি বলা হচ্ছে উন্নত চিকিৎসার কথা, কিন্তু অন্তরালে এমন একটি ঘটনা যে ক্রিটিক্যাল অবস্থা, যেটা তার এই লম্বা জার্নি বহন করার মতন তার শারীরিক অবস্থা না, তারপর নেওয়া হচ্ছে। ডক্টর ইউনূস, অ্যাডভোকেট তাজুল ইসলামদের নজিরবিহীন সফলতা। লাখো লাখো মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, অন্তর থেকে দোয়া চলে গেছে এই সরকারের জন্য। কেন দোয়া গেছে? যারাই বাটে পড়েন নাই তারা কিন্তু বোঝেন নাই। 32 নম্বরে বসে শেখ হাসিনা এই জিয়াউর রহমানকে মারার পরিকল্পনা করেছে। 32 নম্বরে বসে বাকশাল গঠন হয়েছে। সো এইসব বিষয়গুলো নিয়ে তারা আমাদের নানানভাবে বুঝাইতে চেষ্টা করেন যে আওয়ামী লীগ এই দেশের বিশাল আকারে কিছু। আজকে যখন কথা বলছে, আজকেও এই উত্তরবঙ্গে বিএসএফ গুলি করে একজন মেরেছে। এগুলি গায়ে লাগে না? গায়ে খালি লাগে হচ্ছে ওনাদের বিশাল আকারের প্রেম ভালোবাসা ভারতের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র একটা জরিপ প্রকাশ করেছে, যে জরিপটার এই মুহূর্তে আওয়ামী লীগ বিএনপি যারাই আছেন প্রত্যেকেরই ঘুম কেড়ে নিয়েছেন যে এইটা ভাই কেমনে হয়ে গেল। এখন ডক্টর ইউনূসকে নিয়ে গতকালকে মার্কিনী একটা সংস্থাটা হচ্ছে মার্কিন পর্যবেক্ষক সংস্থা IRI। বরকত আব্বাসের মতো লোক কোন স্ট্যাটিস্টিক্স বুঝে না, কোন লেখাপড়া জানে না, রাজনৈতিক কোন দর্শন নাই, তার ভিতরে কোন দেশপ্রেম নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট থেকে আসলো, আমার তো হিসেবে মিলে না ভাই। তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত দেন। বুঝতে পারছেন? আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার রাতে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে বলেছেন, সাংবাদিক যখন জিজ্ঞেস করেছে তারেক রহমান আসলে কি আসবেন কিনা বা না আসার কারণ কি, তখন আমির খসরু মাহমুদ চৌধুরী সরাসরি বলেছেন তারেক রহমান না আসলেও নির্বাচনে কোনো প্রবলেম হবে না। দেখেন, এই কথাটা আরো আগেই বলতে পারত খোসানো খসরুরা। 8 বার দিন তারিখ সহ তারেক রহমান ফিরে আসার কথা বলেও, 8 বার প্রতিশ্রুতি দিয়েও, 8 বার বাসা খোঁজা, বাসা পরিষ্কার করা, বাসার জন্য ফার্নিচার কিনা, গাড়ি কিনা, আগ্নেয়াস্ত্র কিনা, বডিগার্ড ভাড়া করা, এসব ঘোষণা দিয়েও 8 বারই আসেনি। নবমবারে এসে ঘোষণা দিচ্ছে, বলছে না আসলেও কোনো সমস্যা নেই। আসলে রহস্যটা কোথায়? জিয়া পরিবার কি আসলে বিএনপির কাছে এখন আর সম্মানিত? জিয়া পরিবারের কোনো অর্ডার, আদেশ, নির্দেশনা, উপদেশ ওন করে কিনা বিএনপি? নাকি জিয়া পরিবারের আসলে কোনো নিয়ন্ত্রণ নয়? অনেকে বলে তারেক রহমানের নিয়ন্ত্রণ বিএনপির উপরে 40%, আমি বলি 90% নিয়ন্ত্রণ আছে। আবার অনেকে বলে 30%। আমি 30%টাও মানি, ব্যাপারটা সাংঘর্ষিক না। আমি 90%টাও মানি, 30%ও মানি। কেন? কারণ বিএনপির তৃণমূলের যে ভোট, এগুলো সব জিয়া পরিবারের ভোট। বিএনপির এই মির্জা ফখরুলরা আপনি এখন একটা চেয়ারম্যান ইলেকশনে ছেড়ে দিলেও সে হতে পারবে না, বিএনপির ভোটেই হবে। এই কারণেই মির্জা ফখরুলরা এখনো তারেক রহমানকে পাবলিকলি তুচ্ছতাচ্ছিল্য করে না, কারণ তারা নাইলে ভোট পাবে না। জিয়া পরিবারকে দিয়েই তারা ভোট নিয়ে তারা কেউ একজন প্রধানমন্ত্রী হবে। এই কারণে এই দিক দিয়ে আমি বলি তারেক রহমানের নিয়ন্ত্রণ 90%, 80%, 90%। যদি আপনি এই যে স্থায়ী কমিটির কিছু লোককে আর নির্বাহী কমিটির কিছু লোককে, কয়েকটা জেলা সভাপতিকে ঝেঁটিয়ে বের করে দেওয়া হয়, দল থেকে বহিষ্কার করা হয়, তাহলে তারেক রহমানের নিয়ন্ত্রণ 100% প্রতিষ্ঠা হয়ে যাবে দলের ভিতরে। আর যদি এটা না পারে, তাহলে তারেক রহমানের নিয়ন্ত্রণ 20%ও থাকবে না, 10%ও থাকবে না। যে 1-2% থাকবে সেটা হলো পর্দার সামনে। বড় পর্দায় দেখা যাচ্ছে তারেক রহমান স্থায়ী কমিটির উদ্দেশ্যে, নির্বাহী কমিটির উদ্দেশ্যে, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। এটা লেখা থাকবে, এভাবেই চলতে থাকবে। তো আপনারাই ধরেন কেউই তারেক রহমানের কথা শুনছে না, এবং তৃণমূলের নেতাকর্মীরা, ভোটাররা, কর্মীরা এসব সমস্যাগুলো জানে না। তারেক রহমানের নির্দেশগুলো যে আসে না, তারেক রহমানের কোনো নির্দেশ কিন্তু বাস্তবায়িত হয় না, তারা যা ভাবে তাই হয়। কারণ মির্জা ফখরুলদেরকে এখন আর তারেক রহমানের কোনো নির্দেশনা শুনতে হয় না। মির্জা ফখরুল দেখবেন এখন একটু বেশি ফুরফুরে, বুঝতে পারছেন? তো এই যে ঘটনাগুলো চলছে,
মির্জা ফখরুল দেখবেন যদি কিন্তু দিয়ে কথা বলে, সব সময় সরল কথা নাই। আমির খসরু স্পষ্ট করে দিয়েছে, আমির খসরুর মুখ ফসকে বেরিয়ে গেছে যে তারেক রহমান না আসলে কোনো সমস্যা নাই, অর্থাৎ তারেক রহমানকে ছাড়াই নির্বাচন হবে। এটাই ফাইনাল, এটাই কথা, এটাই চূড়ান্ত সত্য। এখন বলেন, তারেক এই যে আমির খসরু কিন্তু জানিয়ে দিয়েছে তারেক রহমানকে ছাড়াই নির্বাচন, তাহলে ভাবুন তো একবার এই নির্বাচনের মূল শক্তিটা কি বিএনপির। মানুষ যদি বুঝে যায় যে বিএনপিকে এই মির্জা ফখরুলেরা তারেক রহমান খালেদা জিয়ারকে সম্মান করে না, এটা যদি মানুষ বুঝে যায় তাহলে বিএনপিকে কি মানুষ ভোট দিবে? ভোটাররা দিবে না। বিএনপির ফ্ল্যাকচুয়েট ভোট বেশি, এটা আমরা খুব ভালো জানি। আর খালেদা জিয়ার অ্যাক্টিভিটিস নির্বাচনে করতে পারবেন না, এটা প্রায় নিশ্চিত, এটা বলা যায়। এখন মির্জা ফখরুলটা ভেবে বসে আছে তারা 180, 200, 250 আসন পেয়ে যাবে। বিএনপির যে আতানো মূর্খ বুদ্ধিজীবী দল, এরা মনে করতেছে যে ধানের শীষ দেখলেই মানুষ ভোট দিয়ে দিবে, এরা সবসময় 10 বছর পিছায় থাকে। তাহলে একবার ভাবুন, মানুষের যখন ধারণা বদ্ধমূল হয়ে যাবে যে এই বিএনপি তো জিয়াউর রহমানের বিএনপি না, খালেদা জিয়ার বিএনপি না, তারেক রহমানের বিএনপি না, এই বিএনপি তো আওয়ামী লীগের ছায়া, এই বিএনপি তো ভারতের বিএনপি, তাহলে মানুষ কি ভোট দিবে? বিএনপির অধিকাংশ ভোটারই হলো ইসলামিক ওরিয়েন্টেড। আপনি একটা তৃণমূল পর্যায়ে 5,000 কর্মীও আমাদের খুঁজে পাবেন না যারা নাস্তিক, যারা ভারতপন্থী। এদের নিজেদের রাজনীতির কোনো ফরমেশন নেই, এরা আওয়ামী লীগের রাজনীতিটাই করে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে। আর যখন আওয়ামী লীগ থাকে তখন আওয়ামী লীগের মাইকটা খায়। না, যখন এসব ভোটাররা স্পষ্টতর বুঝতে পারবে, তাদেরকে 8 বার বলেছে, একবার বলছে সেপ্টেম্বর মাসে আসবে, আবার বলছে ডিসেম্বরে আসবে, আবার বলছে জানুয়ারিতে, এরপরে ফেব্রুয়ারিতে কথা বলছে, এরপর স্বাধীনতা দিবসের কথা বলছে 25-এ, হ্যাঁ, এরপরে বলা হয়েছে মে তাদের জিয়াউর রহমানের হত্যা দিবসে আসবে, জুনে আসার কথা ছিল, এরপরে বলছে 5 আগস্ট আসবে এই বছর, মানে বিপ্লব দিবসের আগে আসবে, বিপ্লব দিবস পালন করবে। এরপরে নভেম্বরের কথা বলা হয়েছে, আসে না, অষ্টমবারের মতো নবমবারের মতো যখন এরপরে যখন খালেদা জিয়া অসুস্থ হলেন তখন নবমবারের মতো 9 নম্বর বারের মতো যখন বলা হচ্ছে তারেক রহমান আসবে কি আসবেন না, তখন তারেক রহমান ফেসবুকে জানিয়ে বসলেন যে আমার নিয়ন্ত্রণে নাই। তখন এই যে মির্জা ফখরুলদের ফাঁফা কথাবার্তা সব হাওয়ায় উড়ে গেল, আর তাদের কথাটা সত্য হিসেবে বিবেচিত হলো না মানুষের কাছে। যেহেতু তারেক রহমান আসতে পারছে না দেশে, সুতরাং তিনি শেষবারের মতন মাকে দেখতে চান। এই কারণে বেগম খালেদা জিয়াকে এরকম কঠিন সময়ের মধ্যেও, ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যেও তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যদি বলা হচ্ছে উন্নত চিকিৎসার কথা, কিন্তু অন্তরালে এমন একটি ঘটনা যে ক্রিটিক্যাল অবস্থা, যেটা তার এই লম্বা জার্নি বহন করার মতন তার শারীরিক অবস্থা না, কিন্তু তারপরে নেওয়া হচ্ছে। এটি একটা প্রচার চালানোর একটা আয়োজন চলছে যে ক্রিটিক্যাল অবস্থায় শুধুমাত্র তারেক রহমানের স্বার্থেই বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। তারপর যদি শারীরিক অবস্থার আর উন্নতি না হয়, অপরিবর্তিত থাকে এবং আরো অবনতির দিকে থাকে, তাহলে তারেক রহমান মাকে বিদায় জানাবেন এবং খালেদা জিয়া ফিরে আসবেন। কি অবস্থায় দর্শক ফিরে আসবেন আমি আর এটা বলতে চাই না, আপনারাই বুঝে নেবেন। এরকম একটি প্রচার কিন্তু শুরু হয়েছে, গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। এটার মধ্য দিয়ে এই মুহূর্তে এরকম চরম সংকটের সময়ও বিএনপি, তারেক রহমান এবং জিয়া পরিবারকে খাটো করা হচ্ছে বা ছোট করা হচ্ছে, যে বেগম জিয়াকে নিয়ে নতুন রাজনীতি শুরু করেছে তার পরিবার বা বিএনপির কোনো মহল। এমন একটি আলোচনা আছে, যে আলোচনাটা দর্শক আমি আপনাদের সামনে আগেই প্রকাশ করে দিলাম। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। বেগম খালেদা জিয়াকে যে উদ্দেশ্যে নেওয়া হচ্ছে তার মূল কারণ হচ্ছে তার উন্নত চিকিৎসা। আন্তর্জাতিক মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ফলে বোর্ডের মধ্যে কে দ্বিমত প্রকাশ করলো সেটা বড় কথা না, কিন্তু এমন একটা দ্বিমত আছে বলেই এরকম একটা প্রচার চালানো হচ্ছে যে যেখানে তার শরীরের অবস্থা একেবারেই খারাপ, এখানেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা উচিত, কিন্তু তারপরেও তাকে নেওয়া হচ্ছে। এবং এটি নেওয়া হচ্ছে তারেক রহমান যেহেতু আসবেন না, তিনি যেহেতু মাকে বিদায় দেবেন, থেকে যাবেন, সব মিলিয়ে আরেকটি রাজনৈতিক ব্যাখ্যাও এখানে এসছে। সেটা হচ্ছে বিএনপি এখন নিজেই চায় যে নির্বাচন পিছিয়ে যাক, সেই কারণেই নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করা হবে আপনি আরো থেকে যান। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন নিশ্চয়তা চাইবে
যে রাজনৈতিক দলগুলোর কাছে যে আমি কতদিন থাকবো আপনাদেরকে জানাতে হবে। কারণ ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়তে চান না এমন একটি আলোচনা আছে, যার কারণে তিনি বিব্রত। এই কারণে তিনি ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে চান এবং তার সম্ভাব্য ডেট হচ্ছে 12ই ফেব্রুয়ারি। ইতিমধ্যে এনসিপি কিন্তু বলে এসছে যে বেগম খালেদা জিয়ার এমন একটি পরিস্থিতিতে তফসিল ঘোষণাটা পেছানো হোক। হয়তো তফসিল ঘোষণা আরো কিছুদিন পেছানো হতে পারে, কিন্তু বিএনপি চাওয়ান নির্বাচনটা পিছিয়ে যাক, তাহলে এর মধ্যে তারা পরিস্থিতিটা তাদের অনুকূলে আনার চেষ্টা করা হবে। এখন যদি তারেক রহমান মায়ের চরম সময়ের পরেও যদি আসতে না পারেন, স্বাভাবিকভাবে বিএনপির অবস্থা খুবই শোচনীয় হবে। কিন্তু কেন, কি কারণে আসতে তিনি পারছেন না বা পারবেন না, সেটিও দলের পক্ষ থেকে ব্যাখ্যা করা যাচ্ছে না। কারণ এর সাথে অনেকগুলো আন্তর্জাতিক কারণ জড়িত। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে ভারতের একটি বাধা আছে বলে প্রচার চালানো হচ্ছে, যার কারণে তারেক রহমান নাকি আসতেই পারবেন না। মাকে নিতে আসছেন, তার মানে শাশুড়ি মাকে নিতে আসেন তারেক রহমানের সহধর্মিনী, কিন্তু পরে যখন নাকি বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন তখন নাকি তারেক রহমান ফিরতে পারবেন না বা ফিরবেন না। এই অবস্থায় তখন দলের অবস্থা কি হবে? স্বাভাবিকভাবে সংকটের মধ্যে পড়বে এবং বিভিন্ন রকমের প্রচারণা চলবে, এবং সেই প্রচারণাটা কিন্তু ইতিমধ্যে একটা সংগঠিত করা হচ্ছে যে এমন একটা আলোচনা চালানো হবে যাতে ফাইনালি বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে বিএনপি যাতে চূড়ান্ত ড্যামেজের মধ্যে যায়, এমন একটি আলোচনা, এমন একটি অপপ্রচার দর্শক ইতিমধ্যে রাজনৈতিক মহলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে নানা কর্নার থেকে। যারা চায় না বাংলাদেশে একটা সময় মতন একটা নির্বাচন হোক এবং খুব দ্রুত বাংলাদেশ সাংবিধানিক শাসনের দিকে ধাবিত হোক, যারা চায় না তারা এখন বেগম খালেদা জিয়ার শরীর স্বাস্থ্য চিকিৎসা নিয়ে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। দর্শক, আমার এই টোটাল ভিডিওটা আপনাদেরকে সতর্ক করা, সচেতন করা, যাতে কোনোভাবেই এমন একটা ক্রুশিয়াল সময় যাতে অপপ্রচার চললেও যে অপপ্রচার চলতে পারে সম্ভাব্য, দর্শক সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তারেক রহমানকে বাদ দিয়েই শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন। দর্শক, বিএনপি তারেক রহমানকে চায় না, বিএনপির একাংশ তারেক রহমানকে চায় না। দর্শক, মজার দুইটা বিষয় বিশ্লেষণ করব। একটা হচ্ছে ইসি সচিবের বক্তব্য। আপনারা জানেন যে ইসি সচিব, নির্বাচন কমিশন সচিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। অতীতের ইসি সচিবরা এখন জেল খাচ্ছে, কারণ নির্বাচন কমিশনকে পরিচালনা নানান বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনেক সময় নির্বাচন কমিশনার যারা থাকেন, ইনক্লুডিং সিইসি, তারা অনেক কিছু বুঝেন না, কিন্তু জ্ঞানগত দিক থেকে প্রশাসনিক কাজ পরিচালনায় ইসি সচিব তাকে অত্যন্ত এক্সপার্ট হতে হয়, অত্যন্ত দক্ষ হতে হয় এবং শিক্ষিত হতে হয়। তিনি বলেছেন শতাব্দীর ভালো নির্বাচন চাই। আমরা বিশ্বাস করি শতাব্দীর ভালো নির্বাচন হবে। দর্শক, আপনি চিন্তা করেন, প্রফেসর ইউনূস সেম কথা বলছেন, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন আমরা উপহার দিব, যে বাংলাদেশে এরকম এত সুন্দর নির্বাচন আর হয়নি, সেই নির্বাচন উপহার দিবে। তো জামাত ইসলামের জন্য এটা একটা আল্লাহর রহমত যদি এটা হয়, কারণ কোনো বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে জামাত ক্ষমতা আসলে তারা ইতিহাসে ভিলেন হতো অথবা টিকে থাকাটা কঠিন হতো। একদম পুরোপুরি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ট্রান্সপারেন্ট পার্টিসিপেটিভ ইলেকশনের মাধ্যমে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে। হোয়াটএভার, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন এর মানে গত 100 বছরে এরকম নির্বাচন হয়নি, সেরকম নির্বাচন উপহার দেওয়া হবে, সেরকম নির্বাচন চাই নির্বাচন করবে। ইটস ভেরি পসিবল। কেন পসিবল? যে বাংলাদেশে তো সুষ্ঠু নির্বাচন হয়ই নাই। 70 নির্বাচন কারচুপি নির্বাচন, 73 নির্বাচন ভণ্ডামি নির্বাচন, প্রত্যেক নির্বাচনে কারচুপি হয়েছে। মোটামুটি একটু গ্রহণযোগ্য নির্বাচন 91, সেখানে অনেক অনিয়ম হয়েছে। সেরকম একদম ইউরোপ আমেরিকা স্ট্যান্ডার্ডের নির্বাচনের টার্গেট করা হচ্ছে, যদিও পুরোপুরি সেটা কঠিন হয়ে যাবে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে। তারপর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ফেয়ার নির্বাচন ইউনূস সরকার উপহার দিবে। কিন্তু মজার বিষয়, সেই নির্বাচনে তারেক রহমান নামের কোনো ব্যক্তি হয়তো বা থাকছেন না। কারণ আপনারা দেখছেন আর কয়েকদিনের মধ্যে, কয়েক ঘন্টা, আপনারা এখন ঘন্টা গুনেন, এতদিন দিন গুনতেন না, 7 তারিখ বা কয়েকদিনের মধ্যেই, 7-10 তারিখ, 7 থেকে 12 তারিখ, মানে আর কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। আর তারেক রহমান এখন পর্যন্ত আসছেন না। আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত আসার সম্ভাবনা দেখছি না, এমনকি সরকারের কাছে ট্রাভেল পাসও চাননি, কোনো প্রস্তুতি আমরা দেখছি না। কোন বাড়িতে কি থাকবেন, অথবা যদি এটা হতো তাহলে সরকারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বলা হতো, সবাই জেনে যেত, গোপনে আসা সম্ভব না। আবার বিএনপিও বিরাট প্রস্তুতি নিত তারেক রহমানকে বরণ করতে, একটা শোরগোল লেগে যেত। কিন্তু না, 7 তারিখ 8 তারিখ হয়তো বা তফসিল ঘোষণা হবে, হয়তো বা 2-1 দিন লেট হতে পারে, কিন্তু তারেক রহমানের কোনো খবর নাই। তাহলে চিন্তা করেন তারেক রহমান কবে আসবে, কবে ভোটার হবে? তফসিলের পর ভোটার হলে তো আর কাজ হবে না, তফসিলের আগে ভোটার হতে হবে। তফসিলের পর ভোটার বানালে তো জনগণ সেটা মানবে না। কবে কি ঠিকঠাক করবে, কবে পাসপোর্ট করবে, ছবি তুলবে, অনেক বিষয় আছে, ফিঙ্গার দিতে হবে। কি বোঝা যায় যে তারেক রহমানকে সারাই শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে। ওদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলে দিয়েছেন তারেক রহমান আসা না আসার
নির্বাচনের উপর প্রভাব পড়বে না। এর মানে তারেক রহমানকে ছাড়াই আমরা চলতে পারি, এটা হচ্ছে ভারতপন্থীদের বক্তব্য। এর মানে ভারতপন্থীরা তারেক রহমানকে চায় না, এবং আমরা এই আলোচনা করেছি, আবারও বলছি, তারেক রহমান ভারতের কথায় চলে, এটা ঠিক আছে, কিন্তু ভারত সুযোগ পেলে তারেক রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কারণ কি, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রক্ত যার শরীরে আছে তাকে বিশ্বাস করবে না। বরং তারেক রহমানের পরিবর্তে সালাউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী বানাতে কমফোর্ট ফিল করবে যদি বিএনপি জিতে। যদিও বিএনপি জিততে পারবে না। কেন? সালাউদ্দিনকে দীর্ঘদিন বিএনপি ভারত ট্রেনিং দিয়েছে, ট্রেনিং দিয়েছে, এর আন্ডারে ছিলেন অনেক বছর। এই ট্রেনিং প্রাপ্ত লোককেই প্রধানমন্ত্রী বানাতে চাইবে এবং চায়। আর এই কারণে তারেক রহমানকে সহজ হিসাব, তারেক রহমানকে বাদ দিয়ে যদি নির্বাচন হয়, আর সেই নির্বাচনে জামাত জিতলে তো তখন বলবে যে না, আসাই যাবে না। আর যদি বিএনপি জিতে, তখন প্রশ্ন উঠবে তারেক রহমানকে ছাড়াই বিএনপি চলে, নির্বাচনও জিতে, অতএব তারেক রহমানকে। আর তখন পর্যন্ত খালেদা জিয়াও থাকবে না। তারেক রহমান কিভাবে মাইনাস হয়ে যাচ্ছে বুঝতে পারছেন? তো তারেক রহমানকে ছাড়া যদি বাংলাদেশে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হয়, তারেক রহমান তো একদম অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। তারেক রহমান যে নির্বাচনে প্রার্থী না, সেই নির্বাচনে যদি 80% মানুষ ভোট দিতে যায়, এবং এখানে ইন্টারেস্টিং যে আওয়ামী লীগকে ছাড়াই, যে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ না থাকলেও ভালো নির্বাচন হয়, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হয়, তাহলে তারেক রহমান এবং আওয়ামী লীগ ছাড়া শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে। আমরা তো এটাই দেখতে পাচ্ছি। সবাই মিলে শতাব্দীর সেরা নির্বাচন আয়োজন করতে চান বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন তারা এখন নির্বাচনের জোয়ারে রয়েছে। নির্বাচন কমিশন বলছে, সরকার বলছে নির্বাচনের জোয়ারে রয়েছেন, আর বিএনপি রুমিন ফারানার বলছেন যে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। বিএনপির ভাড়াটিয়া ইউটিউবার অ্যাক্টিভিস্টরা প্রচার করছেন যে নির্বাচনের প্রস্তুতি তো নিচ্ছে না, অথচ সরকার রয়েছে নির্বাচনের জোয়ারে। তাহলে বোঝা যায় যে তারেক রহমানকে বাদ দিয়েই শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে। কারণ সরকার যে নির্বাচনের জোয়ার, যে প্রস্তুতি, ভরা মৌসুম, এটা বিএনপি দেখেও না দেখার বান ধরছে। কারণ তারেক রহমান নাই। ডাকসুতে যেরকম ছাত্রদলের স্বাভাবিক ঐতিহ্য, এটাই ছাত্রদল এবং ছাত্রলীগের প্র্যাকটিস, এটা যে ডাকসুতে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ভিপি ক্যান্ডিডেট হয়, কেন্দ্রীয় সেক্রেটারি জিএস ক্যান্ডিডেট হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বা সেক্রেটারি তারা এজিএস ক্যান্ডিডেট হয়। ছাত্রলীগের সময় আপনারা দেখেছেন 2018-19 সালে ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি শোভন ভিপি ক্যান্ডিডেট হয়েছিল, গোলাম রব্বানী জিএস ক্যান্ডিডেট, কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সাদ্দাম এজিএস ক্যান্ডিডেট ছিলেন। আর সভাপতি যেহেতু হিন্দু, সঞ্জিত, এ কারণে তিনি প্রার্থী হননি। এটা হচ্ছে ছাত্রদলের প্র্যাকটিস। কিন্তু আমরা ডাকসুতে কি দেখেছি? ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি ধরে কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সেক্রেটারিও প্রার্থী হতে পারেনি। চতুর্থ সালে দেখবেন বরিফুল নেতা আবিদকে ডেকে নেতা বানিয়েছে। হল সভাপতি, যিনি হল ভিপি ক্যান্ডিডেট হবে, তাকে বানায় ডাকসু ক্যান্ডিডেট। জাতীয় নির্বাচনে বিএনপির অবস্থা হবে এরকম, যে তারেক রহমান থেকে শুরু করে আরো অনেক নেতারা প্রার্থী হতে পারবেন। অনেকের ইনক্লাবির কারণে, অনেকের পেটে ব্যথার কারণে, অনেকের বুকে ব্যথার কারণে, অনেকের ডায়রিয়ার কারণে, বিভিন্ন কারণে দেখবেন। আবার নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বা ওই টাইমটার কাছাকাছি সময় দেখবেন যে অনেক প্রার্থী কেলেঙ্কারি ফাঁস হয়ে সে জয় বাংলা হয়ে গেছে, তিনি নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। আমরা স্পষ্টতা দেখতে পাচ্ছি দর্শক, তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে, হবে। বিএনপিও কার্যত এটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত। বিএনপির একাংশ তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচন চায়। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন তদন্ত কমিশনের যে রিপোর্ট আপনারা জানেন প্রকাশিত হয়নি, তবে সম্পূর্ণ হয়েছে সেই রিপোর্টটি। আরো কিছু কাজ বাকি আছে, যেটার জন্য কমিশন কয়েকদিন সময় চেয়েছেন। তো আমি যেটা মনে করলাম যে সরকারের একটা শুরু থেকে একটা গ্রুপের আসিফ নজরুল সহ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জাহাঙ্গীর, এগুলি সহ একটা গ্রুপের খুবই ইচ্ছা ছিল যে কোনোভাবেই যেন এই পিলখানা হত্যাকাণ্ডের না হয়। সেই সাথে সবার উপরে কলকাঠি যিনি নেড়েছেন তিনি হচ্ছে ভারতীয় গোয়েন্দা প্রধান, বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার। তো তাদের একান্ত ইচ্ছা থাকার পরেও আমরা সবসময় সরব ছিলাম। যাই হোক, আল্লাহ সবশেষ ব্যবস্থা করে দিয়েছেন পিলখানার এই ঘটনা নিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশনের স্বাধীন রিপোর্ট পেশ করার। এবং সেই স্বাধীন তদন্ত কমিটি গঠন করার পরেও আপনাদেরকে কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ বলে রাখা, প্রসঙ্গক্রমে এগুলো টেনে আনা উচিত। সেটা হচ্ছে এটা যে তদন্ত সংস্থার যিনি প্রধান, তদন্ত সংস্থার প্রধান জনাব ফজলুর রহমান সাহেব, তিনি শুরু থেকেই একটা মানে তার বিষয়টা, আমি তার ব্যাপারে তার সাথে সহকর্মীদের কাছ থেকে যেটা শোনা, যে তিনি প্রচন্ড রকমের শেখ মুজিবের চাইতেও বেশি তিনি আওয়ামী লীগ ঘেঁষা। আবার তার ভিতরে কিছু নীতি নৈতিকতাও আছে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তিনি একদম কোনোভাবেই ছাড় দিতে চান না। এই তদন্ত রিপোর্টটাতে দলগতভাবে আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে, অর্থাৎ এই দলের প্রধান সহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার নাম এসেছে, যে কারণে আওয়ামী লীগ ব্যান হওয়া বা বাংলাদেশে তাদের বিচার হওয়া, তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য পিলখানা হত্যাকাণ্ডই যথেষ্ট। এটার বিচার যদি হয় সেটাই যথেষ্ট। তো সেটা করতে গিয়ে জনাব ফজলুর রহমান সাহেব যেটা করেছেন, তিনি বলেছেন যে কমিশনের
যে রিপোর্ট পেশ হবে সেখানে যেহেতু আওয়ামী লীগের বিষয়টা আসবে, 2 লাইন জামাতের বিরুদ্ধেও লিখে দেওয়ার জন্য, যে জামাত এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল, এটা কোনো একটা ইয়েতে জামাতকেও করে দেওয়া। উনি প্রচন্ড রকমের জামাত বিদ্বেষী, প্রচন্ড রকমের, এবং প্রচন্ড আওয়ামী লীগ প্রেমী। তো উনি ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন, সেই ভালোবাসা তিনি এখনো পর্যন্ত ছাড়তে পারেন নাই। তো যেটা আমি বললাম যে তার ভিতরে কিছু নীতি নৈতিকতার ব্যাপার আছে। ফজলুর রহমান, আপনাকে যেটা বলতে চাই যে এই কমিশনের রিপোর্ট আপনার জীবনের হয়তো সবশেষ সুযোগ এই বাংলাদেশকে আপনি ভারতের যেই দখলদারিত্ব সেটা থেকে মুক্ত করার একটা সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন। এই সুযোগ যদি আপনি কাজে না লাগিয়ে আপনি কোনো ধরনের অপরাধীদের সাথে যোগসাজশ করে তারপরে কোনো কিছু করার চেষ্টা করেন, সেটার জন্য আপনাকে সারা জীবন আপনার মান সম্মান প্রশ্নে আপনাকে পোহাতে হবে। যাই হোক, আমরা পিলখানা হত্যাকাণ্ডের যেই ঘটনা, সেটা আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে একটা কথা বলছিলাম। আমি তখন যখন 1 বছর আগে হবে, সোহেল তাজের ব্যাপারে কিছু জিনিস আমি চেয়েছিলাম উপস্থাপন করতে। তবে ওই সময় একজন বিশেষ ব্যক্তিত্ব, তার পরামর্শক্রমে তিনি বললেন যে ইলিয়াস, এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলার দরকার নাই, আমরা এটা পরে রিপোর্ট প্রকাশ হোক তারপরেই করবো। তো তাদের কাছে আমার যেটা অনুরোধ ছিল যে তাহলে সোহেল তাজ যেন কোনোভাবে দেশ থেকে বের হয়ে কোথাও পালাতে না পারে, এটা নিশ্চিত করা। যাই হোক, সোহেল তাজ এই মুহূর্তে দেশে আছেন এবং আমার বিশ্বাস যে তিনি যে কোনো সময় গ্রেপ্তার হবেন। গ্রেপ্তার হওয়ার যে কারণ সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। আমি পিলখানা হত্যাকাণ্ডের যেই রিপোর্টের একাংশ আজকে প্রচার করার আপনাদেরকে গত পরশুদিন কথা দিয়েছিলাম। আমি বলেছিলাম যে সরকার যদি নিজে থেকে এটা প্রচার না করে, সেই ক্ষেত্রে আমি এটার একটা অংশ প্রকাশ করব। এটা সরকারের বিরুদ্ধে কোনো কাজ করছি বিষয়টা এরকম, এটার জন্য না। আমি যেটা মনে করি যে এটা সরকারেরও উচিত এটা দ্রুতই করা, কারণ অনেকে পালিয়ে যেতে পারে। আমি মূলত সরকারকে সহায়তা করার উদ্দেশ্যেই এই রিপোর্টের কিছু অংশ আপনাদেরকে দেখাইতে চাই। সেখানে মূলত এই নাম কি, সোহেল তাজকে মূলত যেই বিষয়গুলোতে তার সম্পৃক্ততা পাওয়া গেছে, আমি আজকের প্রথম পর্বে মূলত সেই বিষয়গুলো নিয়ে আসবো। ওকে, আমি মূলত সেই বিষয়গুলো নিয়ে আসবো। আমার আচ্ছা, প্রথমে এটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 2টি গাড়ি পিলখানায় এসে বিডিআর সৈনিকদের জন্য বরাদ্দকৃত ইউনিফর্মের 9 থাম কাপড় নিয়ে যায়। এরকম একটি ঘটনা নিয়ে ভান্ডারের সুবেদার ইসহাককে জিজ্ঞেস করে কাপড় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তিনি জানান এসব কাপড় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সুবেদার ইসহাক তাকে বলেন, বাবারে উপরের দিকে তাকাও না, নিচের দিকে তাকাও। আচ্ছা, এরপরে হচ্ছে বিডিআর সদর দপ্তরে নিয়োজিত দর্জি আসিফুর রহমানকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানাতে তার অফিসে যান। আচ্ছা, তার শরীরে মাপ নিয়ে আসেন। সোহেল তাজের ইউনিফর্ম বানানোর জন্য সদর রাইফেল ব্যাটালিয়নের মেজর মুস্তাক তাকে নির্দেশ দেন। ইউনিফর্মের জন্য মাপ নিতে বিডিআর হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডিডি তৌহিদ আকাশকে সোহেল তাজের অফিসে নিয়ে যান। আচ্ছা, এরপর হচ্ছে সোহেল তাজের শরীরের মাপ নিয়ে তার কিছুদিন পরে তিনি ইউনিফর্ম তৈরি করে সোহেল তাজের অফিসে পৌঁছে দেন। তবে ইউনিফর্ম এর কোনো র্যাঙ্ক লাগানো হয়নি, কিছু ডিপ সাইন ছিল। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ প্যারেড দেখতে আসবেন বলে তার নিজের জন্য একটি ইউনিফর্ম বানাচ্ছেন। আচ্ছা, এমন অভূতপূর্ব ঘটনা অন্যান্য অফিসাররা জানতে পারলে তাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে এবং তারা অনেকেই ইউনিফর্মটি দেখেন। সোহেল তাজ এবং শেখ সেলিমের উপস্থিতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার 24 জনের একটি কিলার গ্রুপের সাথে বৈঠক হয়। এটা হচ্ছে আমাদের প্রিয় সোহেল তাজ ওরফে বডি সোহেল। এই বডি সোহেল এইভাবেই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছিল এবং আরো কিছু বিষয় এসছে যেটা আমি আংশিক অংশই করলাম। সোহেল তাজ বলেছিলেন, হত্যাকাণ্ড ঘটনার পরেও তিনি বলেছিলেন যে বন্ধু প্রতিম দেশের সহায়তায় বিডিআরকে পুনর্গঠন করার ঘোষণা দিয়েছিলেন এবং তৎকালীন সময়ে যুগান্তর পত্রিকায় একটা কলাম তিনি লিখেছিলেন যে একবিংশ শতাব্দীতে যাতে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী গড়ে তোলা যায় সে লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। বিডিআরকে পুনর্গঠন করে তাদের প্রশিক্ষণের উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবেশী দেশগুলোর সহায়তা নেওয়া যেতে পারে। তিনি বলেন, বন্ধুপ্রতিম দেশের সহায়তা নিতে কোনো সমস্যা নেই।
6 মে 2009 সালে যুগান্তর পত্রিকায় তিনি কলাম লেখেন, এই বক্তব্য দেন। আচ্ছা, একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে শেখ মুজিব মারা যাওয়ার আগে ঠিক ওই সময়টাতে আপনারা জানেন যে সোহেল তাজের বাবাকে মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কার করা হয়েছিল, পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। মূলত তিনি পদত্যাগ করেন, কিন্তু পদত্যাগ করাটা তার না করার কোনো অপশন তার হাতে ছিল না। যাই হোক, তো সেই সোহেল তাজের বাবাকে কিন্তু শেখ মুজিব মৃত্যুর আগ দিন পর্যন্ত তাকে কিন্তু গৃহবন্দী এবং তার বাড়ির আশপাশে গোয়েন্দা সংস্থার লোকজন দিয়ে তাকে আটকে রাখা হতো। তার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থাদের কাদের কখন বৈঠক হয়, কি হয়, এই বিষয়গুলো নিয়ে তাদের আলাপ হতো। আচ্ছা, এই কথাগুলো কিন্তু আমার মুখের কথা না, এটা তাজউদ্দিন আহমেদ, নেতা ও পিতা, এই বইয়ের তার নিজের মেয়ে এই কথাগুলো লিখেছেন। এটা আপনার এই বই পড়লে আমার যে কথাগুলো বললাম সেটা কোট আনকোট পেয়ে যাবেন। সেই ধারাবাহিকতায় সোহেল তাজ সেই রয়ের হয়ে কাজ করেন। এরা প্রত্যেকভাবে রক্তের মধ্যে ভারতীয়দের সাথে এদের সম্পর্ক আছে। এদের পরিবারে ডিএনএ টেস্ট করলে ওদের কিছু বাবা টাবা এদেরকে ভারতে খুঁজেও পাওয়া যেতে পারে, কারণ যুদ্ধের সময় যারা ওই পারে গিয়ে এই করে আসছে তাদের অনেকেরই দাদাদের সাথে প্রেম টেম হয়েছে, ওইখানে খেলাধুলা করে তারপরে বাচ্চা নিয়ে এসে তারাই বাংলাদেশে এসে যে ছাত্রলীগ যুবলীগ দেখেন, এগুলি বেশিরভাগ ওইখান থেকে পয়দা হওয়া। অনেকে দেখবেন আওয়ামী লীগের প্রতি বিশাল 32 নম্বর বিশাল ব্যাপার, এখানে বসে না কি হয়েছে, 32 নম্বরে বসে শেখ হাসিনা এই জিয়াউর রহমানকে মারার পরিকল্পনা করেছে, 32 নম্বরে বসে বাকশাল গঠন হয়েছে। সো এইসব বিষয়গুলো নিয়ে তারা আমাদের নানানভাবে বুঝাইতে চেষ্টা করেন যে আওয়ামী লীগ এই দেশের বিশাল আকারে কিছু। আজকে যখন কথা বলছে, আজকেও এই উত্তরবঙ্গে বিএসএফ গুলি করে একজন মেরেছে, এগুলি গায়ে লাগে না? গায়ে খালি লাগে হচ্ছে ওনাদের বিশাল আকারের মানে প্রেম ভালোবাসা ভারতের জন্য। পাকিস্তান ওনাদেরকে কিছু করে গিয়েছে, সেটা নিয়ে এখনো পড়ে আছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে রিপোর্টের আরো কিছু অংশ আপনাদেরকে আমি একটু করব। পিলখানা হত্যাকাণ্ডের সূচনাটা আসলে কিভাবে হয়েছিল সেটা এই প্রতিবেদনে সুন্দরভাবে বলা হয়েছে। আচ্ছা, আমি বেশ কিছুদিন ধরে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর কিছু অফিসারের বিরুদ্ধে ব্যাপক সরব এবং কথাবার্তা বলি। আমি কিন্তু মানে আপনাদেরকে হয়তো সরাসরি বলি নাই যে এখানে কি কি হচ্ছে, বাট তার অনেক তথ্য আমার কাছে আসছিল, যেই প্রেক্ষিতে আমি কথাগুলো বলছিলাম। আচ্ছা, এখানে দেখেন বিডিআর এর যাকে আমরা শহীদ বলি, আল্লাহ ওনাকে শহীদ হিসেবেই মেনে নিক, যত কিছুই হোক, ওনার ভিতরে ভারত বিরোধিতা ছিল, এই যে মেজর জেনারেল শাকিল। কিন্তু তিনি একজন চোরও ছিলেন, যিনি বিডিআর এর ডিজি মারা গিয়েছেন 57 অফিসারের মধ্যে একজন। আমার কথা না, আমি রিপোর্টের কথা আপনাদেরকে বলছি। আচ্ছা, 15 মার্চ 2007 তারিখ হতে 28 সেপ্টেম্বর 2008 তারিখ পর্যন্ত বিডিআর তত্ত্বাবধানে অপারেশন ডাল ভাত কর্মসূচি পরিচালিত হয়, যেখানে ক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন মূলত মেজর জেনারেল শাকিল এবং কর্নেল মুজিব। তারা ডাল ভাত প্রকল্পের ব্যাপক অনিয়ম করেন। আমি কিন্তু আপনাদেরকে রিপোর্ট শোনাচ্ছি। আমদানিকৃত নিম্নমানের ভোজ্য তেল উচ্চ দামে বিক্রি করা, চীন থেকে আমদানি করা নিম্নমানের দুধ সৈনিকদের মধ্যে বিতরণ করা বিডিআর সদস্যদের ভীষণভাবে ক্ষুব্ধ করে তোলে। ব্যানারে নিম্ন প্রয়োজনীয় দ্রব্যমূল্য সর্বসাধারণের ক্রয়সীমার মধ্যে রাখার লক্ষ্যে সারা দেশে 100টি বিডিআর শপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সবগুলো পরিচালনার দায়িত্ব লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ এর উপর ন্যস্ত হয়, যিনি পত্রিকায় প্রদত্ত বিজ্ঞাপন ছাড়া সরাসরি আবেদনের প্রেক্ষিতে নির্মল উদ্যোগের পরিচালনার দায়িত্ব পান। প্রাথমিক পর্যায়ে 15 মার্চ 2007 হতে ডাল ভাত কার্যক্রমে বিডিআর কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় আনুমানিক 20 কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে 1 জুলাই 2007 পর্যন্ত অপারেশন ডাল ভাত পরিচালনা করা হয়। পরবর্তীতে সরকার কর্তৃক প্রদানকৃত আনুমানিক 354 কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে এই অপারেশন পরিচালনা করা হয়। পূর্ব অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট নীতিমালা এবং সুষ্ঠু মনিটরিং এর অভাবে বিভিন্ন অনিয়মের সৃষ্টি হয়। আচ্ছা, মূলত এই হচ্ছে শুরু। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ভারতীয়রা আমাদের দেশে যখন অপারেশন করে, অনেক অপারেশন আছে যেগুলো কিনা নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে তারপরে তারা করে, কিন্তু এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই এত বড় অপারেশন, যেটা কিনা সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থার ট্রেন্ড কিলার যারা এসেছিলেন তারা সেখানে হত্যাকাণ্ডে অংশ নেন। তো এই ঘটনাটি যে ঘটানো হলো, এটি ঘটনা ঘটানোর সুযোগ কিভাবে পেল? আমাদেরও তো গোয়েন্দা সংস্থা আছে, তাই না? সেই গোয়েন্দা সংস্থাও তো নিশ্চয়ই রিপোর্ট দিয়েছেন যে এই হচ্ছে, এখানে কিছু একটা হতে যাচ্ছে। সেই রিপোর্ট মানা হয় নাই কেন? এখন আপনার আর্মির যেসব সিনিয়র অফিসার, সেই অফিসারদের ভেতরেই কয়েকজন ছিল, যেমন 46 ব্রিগেড, 13 ব্রিগেড, 30 ব্রিগেড, এরকম কয়েকটা ব্রিগেড, তারা সরাসরি ব্রিগেড কমান্ডাররা এটার সাথে জড়িত ছিল। এর মধ্যে আপনারা শামসের নাম বহুল আলোচিত প্রচারিত একটা নাম, সে নিজে সরাসরি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল। এবং কর্নেল মুজিব, যিনি মারা গিয়েছেন, যার কথা একটু আগে বললাম, চোর শাকিল চোরের সাথে আমি 2 দিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেখানে লিখেছিলাম গমচোর শাকিল কেন বলেছিলাম সেটা আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ডক্টর ইউনূস, অ্যাডভোকেট তাজুল ইসলামদের নজিরবিহীন সফলতা। সাধারণত ডেভেলপিং কান্ট্রিজ অথবা আন্ডার ডেভেলপড কান্ট্রিজ অথবা একসময় যেটাকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বলা হয়, যদি থার্ড ওয়ার্ল্ড এই কনসেপ্ট এখন আর নাই, কোল্ড ওয়ারের সময় এটা খুব ছিল। যতদিন পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ছিল বা কমিউনিজমের অস্তিত্ব কোথাও না কোথাও ছিল,
ততক্ষণ পর্যন্ত থার্ড ওয়ার্ল্ড এই পরিভাষাটা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ডিসকোর্সে প্রতিষ্ঠিত ছিল।